এই সময়ের পত্রিকাটা ৫ তারিখের পত্রিকা দেখে মনে হতে পারে যে আপনি জানতেন যে শেখ হাসিনা আর থাকবেন না, বা ৪ তারিখেও এত সাহসী ভূমিকা একটা পত্রিকার সে সময় নেওয়া খুব কঠিন এবং খুব অল্প পত্রিকাই সেটা করতে পেরেছে। সেই সময়গুলোতে যদি ফিরে যান, আপনি বহু ইতিহাস দেখেছেন আসলে নিজের চোখে বাংলাদেশের। এই যে ৯ দফা থেকে ১ দফায় চলে আসা এবং শেখ হাসিনার পতন অনিবার্য হয়ে ওঠা, এটা আসলে কিভাবে ঘটলো? ধন্যবাদ। আসলে ২রা আগস্ট ২০২৪ এই দিনে আমাকে কিন্তু প্লেনে তুলে দেওয়া হয়। আমি কিন্তু দেশে থাকতে পারিনি, আমাকে দেশ ছাড়তে হয়েছিল ওই দিন। তার কারণ ছিল সরকার থেকে বলা হচ্ছিল যে লিখতে হবে যে দুষ্কৃতিকারীরা রাস্তাঘাটে এই বিশৃঙ্খলা তৈরি করছে। আমরা সেটা লিখি নাই, যে কারণে আর আমাদের তো লাল হরফে যেটা হয় তাদের মধ্যে একটা কাঁপুনি থাকে। এরপর থেকে নানা বিষয়ে অনেকগুলা ভিডিও আমাদেরকে কিল করা হলো। তারপরেও এক্সট্রা স্টেজে আমাকে বলা হলো যে আপনার সামনে 2টা অপশন আছে, হয় দেশে থাকবেন, দেশে থাকলে জেলখানায় যেতে হবে, নাহলে বিদেশ যেতে হবে। আমাকে দেশ ছাড়তে হয়েছিল। ১ দফা অনিবার্য ছিল, কারণ বাংলাদেশের ইতিহাসে আমরা লক্ষ্য করেছি যে ১৫ বছর পর পরই এটা পরিবর্তন হয়। ২০২৪ কিন্তু সেই টার্গেটই ছিল। এটা ১। ২ নম্বর হচ্ছিল আন্তর্জাতিক যা খবরাখবর ছিল তাতে মনে হচ্ছিল যে গুটিটা নড়ছে। বিশেষ করে যারা ক্ষমতাকে দীর্ঘদিন দীর্ঘায়িত করেছেন, লম্বা করেছেন, যেসব শক্তি, ওই শক্তিগুলো নড়বড়ে হয়ে গেছিল। যে কারণে হঠাৎ করেই অনেকে মনে করছেন কোন শক্তি সেগুলো? এরা নেপথ্যে অনেক শক্তি থাকে, প্রকাশ্যে শক্তি থাকে, প্লাস একটা জিনিস হচ্ছে যে মনোবল। যুদ্ধে, যে কোনো যুদ্ধে, এটাও একটা যুদ্ধ ছিল, এটাকে আপনার খাটো করে দেখার কোনো সুযোগই নেই। এটা পরিবর্তন, বিপ্লব। যদিও আমরা পরবর্তীকালে বিপ্লবটাকে অভ্যুত্থান বলছি, এই কারণে বিপ্লবের চেতনার থেকে আমরা সরে গিয়েছিলাম। সে এটা আরেকটা ইতিহাস। যারা এই আন্দোলনের পেছনে ছিলেন, এটা শুধু রাজপথের আন্দোলনে সরকারের পতন হয়েছে এটা আমি অন্তত বিশ্বাস করি না। এর পেছনে অন্য শক্তিও কাজ করেছে। যে শক্তি চায়নি যে এটা আর দীর্ঘায়িত হোক। অনেক দিন যে শাসনটা ছিল, এই ধরনের শাসন তো একটা দেশে থাকলে পরে দেশের উন্নয়ন একটি ব্যক্তির হাতে, এটা ব্যক্তিকেন্দ্রিক শাসন ছিল, পরিবারকেন্দ্রিক শাসন ছিল। পরিবারকেন্দ্রিক শাসনের বিরুদ্ধে লড়াই পৃথিবীর দেশে দেশে হয়েছে। নিকট অতীতে মার্কোসের দেশে হয়েছে, যেটা ফিলিপিনে হয়েছে। তো পরিবর্তনটা তো একবার আসে, মানে বিশেষ করে ইজিপ্টে হয়েছে অথবা তিউনিসিয়াতে হয়েছে। তো বাংলাদেশে এটা পরিবর্তনের দিকে যাচ্ছিল। তার কারণটা অনেকেই মনে করেছেন যে শেখ হাসিনার কোনো পরিবর্তনই হবে না, এই শাসনেই থাকবে। কিন্তু অনেকের ধারণা ছিল যে এটা বেশি দিন যেতে পারবে না। আর যারা খোঁজখবর রাখেন তারা হয়তো জানতেন, কিন্তু যে প্রক্রিয়া, যেভাবে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটেছে, এটা একটা অবিশ্বাস্য ঘটনা। 18 তারিখে কি মনে হয়েছিল যে আর অল্প দিন পরে, 1 মাস যাওয়ার আগেই আসলে শেখ হাসিনার পতন করতে চলেছে? আমি ঠিক জানি না যে আসলে হবে, তবে আলামত কিন্তু সৃষ্টি হয়েছিল। তার কারণটা লক্ষ্য করবেন যে ১ দফা ১ দাবি যখন আসলো, এর আগের দাবি কী ছিল? আগে তো তারা বলছে যে আমরা সব দাবি মেনে নিয়েছি। ওবায়দুল কাদের প্রেস কনফারেন্স করে বলছেন যে আমরা সব দাবি মেনে নিলাম। তারপরে কি হলো? তারপরে ১ দফা আসলো। তো ছকটা শুধু ওই কোটা আন্দোলনের মধ্যেই ছিল না, শেখ হাসিনার পতনটাও ছিল কিন্তু টার্গেট। 9 দফার একটা দাবির কথা সরাসরি গণমাধ্যমে বলা সে সময় হচ্ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনার ক্ষমা প্রার্থনা। সেটা তো তিনি কখনোই করলেন না। সেটা করলে কি লাভ হতো তার কিছু? উনি আজও করেন নাই। ক্ষমা প্রার্থনা করলেও যে পরিস্থিতি তৈরি মানে পাল্টে যেত, এটা আমি বিশ্বাস করি না। কারণ ওই পরিকল্পনার মধ্যে কিন্তু ক্ষমাটা ছিল না। রাজনীতির খেলা এটা, এটা তো বলতেই হবে। কিন্তু হয়তো আজকে এই মুহূর্তে আপনাকে আমি পুরোটা বলতে পারবো না, কিন্তু একদিন ইতিহাস তো বেরিয়ে আসবে কীভাবে 2024-এর অভ্যুত্থানটা হয়েছিল, কীভাবে পরিণতি লাভ করেছিল। তার কারণটা হচ্ছে
যে কোনো আন্দোলনই যে কোনো কিছুতেই হঠাৎ করে তো আর হয় না। আমরা বলছি যে কাল সকালবেলায় এই পরিবর্তন হয়ে যাবে, এটা যারা বলছেন এটা কিন্তু ঠিক না। আসলে পরিবর্তনের দিকেই যাচ্ছিল। আপনি যদি পুরো 36 দিনের আন্দোলন কি করেন, তারপরে এটা লক্ষ্য করবেন প্রত্যেকটা দিনের কর্মসূচি ছিল ভিন্ন। আমাদের দেশে হয় অবরোধ, এখানে হয়েছে ব্লকেড। এটার মধ্যে অন্য জিনিস ছিল কমপ্লিট শাটডাউন। বাংলাদেশে কোনো দিন কমপ্লিট শাটডাউন কেউ বলেছে? কোনো দিন বলে নাই। এটা নতুনত্ব ছিল। এর পিছনে একটা রাজনীতি, একটা কৌশল, একটা চিন্তা এবং এটার মধ্যে একটা ডিজাইন ছিল বলতে পারেন। কারণ এটাকে একদিনে আসে নাই, এটা আমি বলতে পারি।